প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত আছো। ইতিমধ্যে আমরা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের একটি করে ক্লাস নিয়েছিলাম। চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট ছিল তাদের জন্য একটি হলেও ক্লাস নেওয়া হয়। তো আমরা আজকে এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে অধ্যায়টি অনার্স ফোর্থ ইয়ার এবং মাস্টার্স শেষ পর্বেও আলোচিত হয়ে থাকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসে। আর আজকের ক্লাসটি প্রেজেন্ট করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের পাঠ পরিচিতি আমদানি রপ্তানি প্রক্রিয়া। আমদানি রপ্তানি প্রক্রিয়া এই অধ্যায়টি মাস্টার্স শেষ পর্বে আন্তর্জাতিক ব্যবসায় নামে একটি কোর্স রয়েছে। সেই কোর্সেও আমদানি রপ্তানি প্রক্রিয়া নামে একটি অধ্যায় রয়েছে। ঠিক তেমনিভাবে অনার্স চতুর্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্য নামে একটি কোর্স রয়েছে। সেই কোর্সেও আমদানি রপ্তানি প্রক্রিয়া এই অধ্যায়টি পাঠদান করা হয়ে থাকে। আমাদের আজকের পাঠদানের বিষয় আমদানি রপ্তানি প্রক্রিয়া। আমরা একটি এখন ছবি দেখব। ছবিটি দেখে তোমরা একটু বলো। এটা একটা পানদানি, আর পাশে দেখতে পাচ্ছি পান সুপারি, অর্থাৎ যে পাত্রে পান রাখা হয় তাকে বলা হয় পানদানি। তাহলে যে পাত্রে আম রাখা হয় সেটাকে বলা হবে আমদানি, তাই না? জাস্ট আমরা একটু মজা করলাম। আমদানি বলতে কি বোঝায়? কোনো দেশে বা দেশের ব্যবসায়ী বিদেশ হতে বৈদেশিক মুদ্রার বিনিময়ে পণ্য সামগ্রী দেশের অভ্যন্তরে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে আনলে তবে তাকে আমদানি বলে। অর্থাৎ দেশের বাইরে থেকে অন্য দেশ, বিদেশ থেকে পণ্য নিজ দেশে আনাকে আমদানি বলে। আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি যে প্লেনে করে বিদেশ থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে বিদেশ বা নিজ দেশে আনা হচ্ছে। রপ্তানি ঠিক তার উল্টো দিক। রপ্তানি হলো এক দেশের উদ্বৃত্ত পণ্য ও সেবা সামগ্রী অন্য দেশে বিক্রয় করে বৈদেশিক মুদ্রা অর্জন করার প্রক্রিয়া। দেশের বাইরে অর্থাৎ বিদেশে পণ্য পাঠানোকে রপ্তানি বলে। আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি যে প্লেনে করে মাল নিয়ে দেশের বাইরে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে একটা রপ্তানির দৃশ্য। তো আমাদের আজকের আমদানি রপ্তানি প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। আমদানি রপ্তানি প্রক্রিয়ার মূলত 7টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আইআরসি সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপ পণ্য সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে হবে। তৃতীয় ধাপ প্রয়োজন অনুসারে প্রোফর্মা ইনভয়েস তৈরি করতে হবে। চতুর্থ ধাপ সরবরাহকারীদের উদ্দেশ্যে এলসি ওপেন করতে হবে। জাহাজ কর্তৃপক্ষ সরবরাহীকে বিল অফ লোডিং প্রদান করতে হবে। সিএনএফ এজেন্টের সহযোগিতায় পণ্য খালাস করতে হবে এবং সর্বশেষ মূল্য পরিশোধ করতে হবে। আমাদের প্রথম যে ধাপ, শুরুতেই আমদানি রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে একটি আমদানি নিবন্ধন সনদপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ বিদেশ থেকে যদি পণ্যদ্রব্য আনা হয় সেটাই আমদানি হবে না। আমদানি করতে চাইলে তাকে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। আর যদি নির্দিষ্ট নিয়ম অনুমোদন দেওয়ার জন্য আমদানি রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর রয়েছে। তো সর্বপ্রথম আমাদেরকে আইআরসি অর্থাৎ ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যদি আইআরসি সংগ্রহ করতে চাই তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আইআরসির সার্টিফিকেট, মেসার্স খান এন্টারপ্রাইজ, সে বিদেশ থেকে পণ্য দ্রব্য আমদানি করে তার একটা সার্টিফিকেট। আর এটি আমদানি রপ্তানি নিয়ন্ত্রক অধিদপ্তর থেকে প্রদান করা হয়ে থাকে। তো আমদানি আইআরসি সংগ্রহ করতে চাইলে আমাদের যা যা লাগবে, প্রথমত ট্রেড লাইসেন্স লাগবে। দ্বিতীয়ত
চেম্বার অথবা ট্রেড অ্যাসোসিয়েশনের সনদপত্র লাগবে। 3 টিআইএন সার্টিফিকেট লাগবে। ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে। আমদানিকারকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। আমদানিকারকের 3 কপি ছবি লাগবে। সর্বশেষ, যদি এটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানির কর্তৃক অনুমোদিত সংঘ স্মারক ও সংঘ বিধি এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগবে। যদি কোনো কোম্পানি পণ্যদ্রব্য আমদানি করে থাকে তাহলে তাকে এই 7 নম্বর যেই বিষয়টা রয়েছে অর্থাৎ সংঘ বিধি এবং সংঘ স্মারক, আর যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে আবার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগবে। আর কোম্পানি না হয়ে যদি সাধারণ কোনো এক মালিকানা অথবা অংশীদারি প্রতিষ্ঠান হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রথম 6টি ডকুমেন্ট লাগবে। ট্রেড লাইসেন্স, তাহলে 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আমরা এখানে একটি ট্রেড লাইসেন্সের নমুনা দেখতে পাচ্ছি। তারপর লাগবে হচ্ছে চেম্বার অথবা ট্রেড অ্যাসোসিয়েশনের সনদপত্র। ট্রেড অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ যদি থাকে তাহলে তার একটা সার্টিফিকেট লাগবে। আমদানিকারকের জাতীয় পরিচয়পত্র, যে বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করবে তার ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি লাগবে। বর্তমানে স্মার্ট কার্ড দেওয়া হয়ে থাকে। আমদানিকারকের 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। ব্যাংক প্রত্যয়নপত্র, অর্থাৎ সে যে ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক থেকে তাকে একটি ব্যাংক সার্টিফিকেট নিয়ে আসতে হবে। টিআইএন, বর্তমানে সকল ব্যবসায়ীর একটি করে টিন নাম্বার থাকে। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেট লাগবে। ধাপ 2, আর আমাদের 7 নম্বর যেই ডকুমেন্টটা লাগবে সেটা শুধুমাত্র পাবলিক কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট এবং পাবলিক কোম্পানির ক্ষেত্রে। যদি এক মালিকানা ব্যবসা এবং সাধারণ যে কোনো ব্যবসার জন্য এই 6টি ডকুমেন্ট তাকে সংগ্রহ করতেই হবে। ধাপ 2, আমদানি লাইসেন্স সংগ্রহ করার পর যে দেশ থেকে পণ্য আমদানি করবে সেই দেশের উৎপাদনকারী অথবা পণ্য সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে অ্যামাজন এবং alibaba.com এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে সে সরবরাহকারী অথবা পণ্য উৎপাদনকারীর সাথে যোগাযোগ করতে পারে। আমদানিকারক যদি সরবরাহকারীকে খুঁজে পায় তাহলে সে সরাসরি আনতে পারবে, আর যদি খুঁজে না পায় তাহলে amazon.com alibaba.com এই সকল ওয়েবসাইট রয়েছে যারা আমদানিকারককে তার প্রত্যাশিত সরবরাহকারী অথবা উৎপাদনকারী তার সাথে যোগসূত্র স্থাপন করতে সহায়তা করে। ধাপ 3, যখন আপনি আপনার পছন্দের সরবরাহকারীকে পেয়ে যাবেন তখন আপনার প্রয়োজন অনুসারে প্রো ফর্মা ইনভয়েসে পণ্যের ধরন, পণ্যের কালার বা রং, পণ্যের সংখ্যা ইত্যাদি বিষয়গুলো তালিকা আকারে পাঠানো হয় এবং পণ্যের মূল্য ঠিক করে নিতে হয়। এটা একটা প্রোফর্মা ইনভয়েসের নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রোফর্মা ইনভয়েসে এটা মূলত সম্ভাব্য একটা ইনভয়েস। এখানে তার প্রত্যাশিত পণ্যের সংখ্যা, রং এবং তার দাম কেমন হতে পারে তার একটা প্রাথমিক ধারণা এই ইনভয়েসে উল্লেখ থাকে। চতুর্থ ধাপ, এবার সরবরাহকারীর উদ্দেশ্যে এলসি ওপেন করতে হবে। অর্থাৎ আমদানিকারক যদি রপ্তানিকারক অথবা পণ্য সরবরাহকারী সে যদি সম্মত হয় পণ্য সরবরাহ করবে তখন আমদানিকারককে বলবে তাদের উদ্দেশ্যে এলসি ওপেন করতে। এবার এলসি ওপেন করতে চাইলে যা যা প্রয়োজন সেটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েসের কপি, আমদানি লাইসেন্সের কপি, ট্রেড লাইসেন্সের কপি এবং পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। সব কিছু সম্পন্ন হয়ে গেলে সে ব্যাংকে এলসি ওপেন করতে পারবে। এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট ব্যবসায়ের জন্য, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট এই বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আমদানিকারক
রপ্তানিকারকের কাছ থেকে অথবা সরবরাহকারকের কাছ থেকে পণ্য ক্রয় করবে। এই পণ্য ক্রয় করার পর মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করবে এলসি। আর এলসি হচ্ছে ব্যাংকে ওপেন করা হয়। ওই ব্যাংক কি করবে? সরবরাহকারীকে আমদানিকারকের পক্ষ থেকে মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করবে। যদি কোনো কারণে আমদানিকারক পণ্যের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক ওই ব্যক্তির হয়ে টাকা পরিশোধ করে দিবে। ধাপ 5, এবার সরবরাহকারী সে আমদানিকারকের চাহিদা মতো জাহাজে বা বিমানে লোড করবে। জাহাজ কর্তৃপক্ষ সরবরাহকারীকে বিল অফ লোডিং প্রদান করবে। এখানে চতুর্থ ধাপ অর্থাৎ এলসি ওপেন করার পর আমদানিকারক রপ্তানিকারককে একটি মেইল করে জানিয়ে দিবে যে আমি আপনাদের উদ্দেশ্যে এলসি ওপেন করলাম। এই এলসি ওপেন করার পর যে মেইলটা করা হবে সেই মেইলটি সরবরাহকারক যখন পেয়ে যাবে, তখন আমদানিকারকের চাহিদা মতো পণ্য হয় সে উৎপাদন করবে, নতুবা সে সংগ্রহ করবে। এবার সংগ্রহকৃত পণ্য অথবা উৎপাদনকৃত পণ্য জাহাজে বা বিমানে লোড করবে। আর জাহাজ কর্তৃপক্ষ সরবরাহকারীকে বিল অফ লোডিং প্রদান করবে। সরবরাহকারী বিল অফ লোডিং আমরা একটু দেখতে পাচ্ছি যে বিল অফ লোডিং এর নমুনা কেমন হয়। সরবরাহকারী আমদানিকারককে বিল অফ লোডিং ইমেল করবে। বিল অফ লোডিংয়ে বাংলাদেশে ওই পণ্য পৌঁছানোর একটি সম্ভাব্য সময় থাকবে। ধাপ 6, নির্ধারিত তারিখে অর্থাৎ বিল অফ লোডিংয়ে যেই সময় থাকবে সেই সময়ে নির্ধারিত তারিখে আমদানিকারক পোর্টে গিয়ে সিএনএফ কাস্টমার ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সহযোগিতায় পণ্য খালাস করিয়ে আনবে। এখন যদি সে নিজেই পারে পণ্য খালাস করে নিয়ে আসতে, তাহলে সে নিজেই পারবে। আর যদি নিয়ে আসতে না পারে পণ্য খালাস করতে, তখন বিভিন্ন এজেন্ট থাকে। এই এজেন্টগুলো সিএনএফ কাস্টমার ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট থাকে। এই এজেন্টের সহায়তায় তারা পণ্যদ্রব্য খালাস করে আনতে পারে। বন্দর থেকে পণ্য খালাস করার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পণ্যদ্রব্য পোর্টে আসার পর আমদানিকারক পোর্টে গিয়ে উপস্থিত হবেন। সে নিজে অথবা সিএনএফ এজেন্টের সহায়তায় পণ্য খালাস করে নিয়ে আসবেন। সর্বশেষ ধাপ মূল্য পরিশোধ। পণ্য প্রাপ্তির পর আমদানিকারক রপ্তানিকারককে মূল্য পরিশোধ করবেন। এভাবেই একটি আমদানি প্রক্রিয়া সম্পন্ন হবে। আমদানি প্রক্রিয়া যে ধাপগুলো আমরা দেখেছিলাম, 1 নম্বর ধাপ আইআরসি সংগ্রহ করতে হবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, তারপর সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে হবে, প্রোফর্মা ইনভয়েস তৈরি করতে হবে, এলসি ওপেন করতে হবে, সরবরাহকারী বিল অফ লোডিং প্রদান করবে, সিএনএফ এজেন্টের সহায়তায় পণ্য খালাস করবে এবং সর্বশেষ মূল্য পরিশোধ করবে। রপ্তানি প্রক্রিয়া। আমদানির চেয়ে রপ্তানি প্রক্রিয়া অনেক বেশি লাভজনক। নতুন কেউ রপ্তানিকারক হতে চাইলে তাকে প্রথমেই আমদানি রপ্তানি অধিদপ্তর থেকে এবার ইআরসি, আগে ছিল ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখন হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। ইআরসি ছাড়া কেউই পণ্যদ্রব্য বিদেশে রপ্তানি করতে পারবে না। রপ্তানি প্রক্রিয়ার প্রথম ধাপ ফরমায়েশ প্রাপ্তি। কেউ যদি পণ্যদ্রব্য বিদেশে রপ্তানি করতে চায়, তাহলে প্রথমে তাকে প্রোফর্মা ইনভয়েস পেতে হবে। যদি কোনো রপ্তানিকারক আমদানিকারকের কাছ থেকে প্রোফর্মা ইনভয়েস পেয়ে থাকে, তাহলে সে পণ্য রপ্তানি করতে পারবে। আর যদি ফরমায়েশ প্রাপ্তি না হয়, তাহলে সে রপ্তানি করার সুযোগ নেই। এরপর ফরমায়েশ গ্রহণ। যদি সে মনে করে উক্ত পণ্য সে সরবরাহ করতে পারবে অথবা উৎপাদন করতে পারবে, তাহলে সে ফরমায়েশটা গ্রহণ করে। যদি তার সামর্থ্যের বাইরে চলে যায় অথবা তার সাথে যদি না মিলে, তাহলে কিন্তু এখানেই রপ্তানি প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ধাপ 3, ফরমায়েশ গ্রহণ করার পর আমদানিকারককে এলসি ওপেন করতে বলবে
এবং পণ্যের বিনিময় হার নির্ধারণ করতে হবে। অর্থাৎ যেই মূল্য, সেই মূল্যটাকে নির্ধারণ করতে হবে। সেটা নর্মালি ডলারে নির্ধারণ করা হয়ে থাকে এবং বর্তমান ডলারের যত টাকা রেট তত টাকা ধরেই সেটা নির্ধারণ করা হয়, যেন যখন পণ্য পাওয়া যাবে তখন যেন এটা নিয়ে কোনো সমস্যা না হয়। কারণ ডলারের দাম অথবা আন্তর্জাতিক বিনিময়ের যে মুদ্রাগুলো আছে সেগুলোর আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতের কারণে কখনো হ্রাস বৃদ্ধি হয়ে থাকে, এই জন্য বিনিময় হারটা নির্ধারণ করতে হয়। এরপর হচ্ছে পণ্য সংগ্রহ। পণ্য রপ্তানিকারক উক্ত পণ্য সে নিজে উৎপাদন করবে অথবা সে সংগ্রহ করে দিবে। তারপর পণ্য পাঠানোর জন্য জাহাজ ভাড়া চুক্তি সম্পাদন করবে, পণ্যের বীমা করবে, শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। অর্থাৎ এখানে বিল অফ লোডিং জাহাজ থেকে ক্যাপ্টেনের কাছ থেকে সংগ্রহ করবে। তারপর জাহাজে মাল বোঝাই ও পণ্যের প্রেরণ সংবাদ বিল অফ লোডিং সংগ্রহ করবে। বিল অফ লোডিং সংগ্রহ করে সে আমদানিকারককে ইমেল করে জানিয়ে দিবে এবং বিল অফ লোডিংয়ে পণ্য পৌঁছানোর একটি সম্ভাব্য তারিখ থাকে, সেই তারিখে ওই আমদানিকারক পোর্টে উপস্থিত হয়ে তার পণ্য খালাস করিয়ে নেবে বা ছাড়িয়ে নেবে। এরপর সে পণ্য প্রাপ্তির পর উক্ত পণ্যের মূল্য পরিশোধ করবে। আমদানি প্রক্রিয়া যেভাবে, ঠিক তার বিপরীত দিক হচ্ছে রপ্তানি প্রক্রিয়া। যেভাবে পণ্য আমদানি করা হয় একইভাবে একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য রপ্তানি করা হয়। তবে পার্থক্য হচ্ছে আমদানিকারকের ক্ষেত্রে তাকে আইআরসি সংগ্রহ করতে হবে, রপ্তানিকারকের ক্ষেত্রে রপ্তানি সংগ্রহ করতে হবে। অর্থাৎ এপার আর হচ্ছে ওপার। যে আমদানি করে, যে সরবরাহ করে সে তখন সরবরাহকারী, আর যখন রপ্তানি করে সরবরাহকারী রপ্তানিকারক, আর হচ্ছে যে পণ্য সংগ্রহ করে বা অর্ডার করে সে হচ্ছে আমদানিকারক। তো এটা হচ্ছে আমাদের আমদানি রপ্তানি প্রক্রিয়া কিভাবে সম্পাদন করতে হয় সেটা আমরা জানলাম। এবং বাস্তব জীবনে কেউ যদি বিদেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করতে চায় তাহলে এই প্রক্রিয়াটি অনুসরণ করলে তার জন্য অনেক সহজ হবে। অথবা তোমাদের আত্মীয় স্বজন যারা অনেকেই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকে তাদের সাথেও তুমি যদি আলোচনা করো তাহলে এই বিষয়টা তোমার কাছে আরও বেশি সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় একটা হোমওয়ার্ক করবে, আমদানি প্রক্রিয়া কিভাবে সম্পাদন করতে হয় এবং রপ্তানি প্রক্রিয়া কিভাবে সম্পাদন করতে হয়। তো ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আশা করি তোমাদের সাথে আরও ভালো ভালো ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।